দর্শক স্বাগত জিকে টিভি সংলাপে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন আমাদের আজকের সম্মানিত প্যানেল। প্রথমে পরিচয় পর্ব সেরে ফেলি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আরাফাত, তিনি গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। পরিচয় দিতে পছন্দ করেন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে এক ধরনের সম্পৃক্তি আছে তার, তিনি সেটি স্বীকারও করেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার সম্পাদক। আমাদের সাথে আছেন ডক্টর জিয়া রহমান, তিনি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সাবেক দায়িত্বশীল পদে ছিলেন এবং আইনজীবী পরিচয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বাগত প্রত্যেককেই। দর্শক, আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে রাজনীতিতে বেশ কিছু আলোচনা রয়েছে। নির্বাচন কিভাবে হচ্ছে, কেন, কবে হচ্ছে, এই নিয়ে যেমন কথা হচ্ছে, একই সাথে কিন্তু গতকালকে থেকে একটি জরিপ নিয়েও আমরা বারবার কথা শুনছি প্রথম আলোর, এবং তারাই লিখেছে তার শিরোনামে যে কেন জরিপ, কিভাবে জরিপ। এবং এই জরিপটি নিয়ে নানা ধরনের পক্ষে বিপক্ষে মতান্তর আমরা দেখছি, এবং নির্বাচনের আগে এই ধরনের জরিপগুলো কতটুকু প্রভাব রাখে নির্বাচনে, এটিও আলোচনার বিষয়, অবশ্যই আলোচনার বিষয় আমরা বলতে পারি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জনাব আরাফাত। ধন্যবাদ। এই জরিপ নিয়ে গতকাল থেকে বিভিন্ন টকশোতে আলোচনা হচ্ছে, আমি দেখলাম, নিজেরও দেখার সুযোগ হয়েছে জরিপটি। এই ধরনের জরিপ হয় কি, আপনার আলোচনা সমালোচনার সুযোগ থাকেই, বিভিন্ন ধরনের ইস্যুজ নিয়ে আপনি দেখাতে পারেন এটার কোথায় ঘাটতি ছিল বা এই বিষয়গুলি। তবে জরিপ এরকমই হয় ইন এ ওয়ে, যে আপনার একটা ছোট্ট স্যাম্পলকে ঘিরে আপনি কিছু প্রশ্ন করেন এবং তার মধ্য দিয়ে সাধারণ মানুষের ওপিনিয়নগুলো নিয়ে আসেন, এবং স্যাম্পলিং কিভাবে করা হচ্ছে সেটা একটা বড় জিনিস। কোয়েশ্চেনিয়ার কিভাবে ডেভেলপ করা হচ্ছে, যারা এক্সপার্ট এই এরিয়াতে তারা জানেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস অরিজিনাল রিয়েল ইনফরমেশন আনতে চাইলে। তবে আমি এখানে একটা ঘাটতি আমার চোখে ধরা পড়েছে, সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে, যেমন ধরেন এই ওপিনিয়ন পোলগুলোতে হয় কি, গোটা বাংলাদেশের আপনি সব মানুষকে তো জিজ্ঞেস করতে পারছেন না, পারার কথা না, এটা তো হয়ও না। আপনি 5,000 স্যাম্পল সাইজ নিয়ে যেটা করছেন, কোন কোন এলাকাগুলোতে আপনি করছেন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ আমরা জানি ট্রেডিশনালি অ্যান্ড হিস্টোরিক্যালি বিভিন্ন জেলা, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এক ধরনের ঘাঁটি বা ডমিনেন্স থাকে, ঘাঁটি হিসেবে পরিচিত বা ডমিনেন্স থাকে। আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে তারা 64টি জেলার মধ্যে 30টি জেলা নিয়েছেন এই জরিপে। 30টি জেলার মধ্যে আপনার 13টি জেলা আপনার বিএনপির, মোটামুটি হিস্টোরিক্যালি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 7টি জেলা পেয়েছি যেগুলো আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, 2টো পেয়েছি জাতীয় পার্টির, এবং 8টি জেলা পেয়েছি যেগুলো হচ্ছে আপনার, যেটাকে ব্যাটল গ্রাউন্ড সিটস এলাকা বলে আর কি। যেমন ধরেন কখনো এদিকে এসছে তো কখনো ওদিকে গেছে, এরকম। তো হয় কি, খুবই আপনি এই স্যাম্পলিং এর অনেক ইয়ে আছে, আপনি ক্লাস্টার স্যাম্পলিং করেন, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করেন, এগুলো করতে হয় বুঝে, যাতে করে রিয়েল রিফ্লেকশনটা হয়। তো সেই জায়গাগুলো যদি একটু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা বায়াসড হয়ে যেতে পারে। তো সেখানে আমি দেখেন কয়েকটা জিনিস আমার ইন্টারেস্টিং লক্ষ্য করেছি। যেমন রংপুর এবং লালমনিরহাট নেওয়া হয়েছে, যেগুলো কিন্তু জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। আর দিনাজপুর, ঠাকুরগাঁও নেওয়া হয়েছে, এগুলো মোটামুটি ব্যাটল গ্রাউন্ড আপনার জেলা হিসেবে পরিচিত। রংপুর বিভাগে আপনার নীলফামারী, গাইবান্ধা জেলা আছে, যেগুলো আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সেগুলো কিন্তু এখানে আসেনি। ইন্টারেস্টিংলি আমি একবার স্পেসিফিকলি তথ্যপাত্র দিয়ে বলছি। রাজশাহীতে আপনি দেখেন বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, এগুলো বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি এসছে আপনার এই জরিপে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যে আপনার খুলনা এবং বরিশাল 57টি ওখানে ইয়ে আছে, জেলা আছে, এই 57টি নির্বাচনী কনস্টিটিউয়েন্সি আছে। হ্যাঁ, সেখানে আপনার নেওয়া হয়েছে 8টি জেলা। এদিকে ঢাকা জেলা, যেটা ঢাকা জেলায় আছে আপনার 94টি নির্বাচনী আসন, সেখানে আপনার নেওয়া হচ্ছে 6টি জেলা মাত্র। এবং ঢাকা জেলার একেবারে কথিত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলি মোটামুটি আনাই হয়নি, না জেলাগুলি আনা হয়নি। মানে ঢাকা বিভাগ যদি আপনি দেখেন, সরি আমি বিভাগের কথা বলছি, এখানে 94টি আসন আছে, তো কিন্তু জেলা নেওয়া হচ্ছে মাত্র 6টি এই জরিপের জন্য। ঘাঁটি হিসেবে পরিচিত যেগুলো, সেগুলো কিন্তু আসেনি। তো এইখানে যদি একটা ধরেন সমতা বিধান করা যেত, তাহলে আমি রেজাল্ট কি হতো এটা জানি না, বল তাহলে আরো আনবায়াসড রেজাল্ট পাওয়ার সুযোগ ছিল, যেটা আমার মনে হয়। আচ্ছা, আমি একটু একটা জিনিস ক্লারিফাই করি আগে। আসলে রিপোর্টটা কি এসছে বা ফলাফল কি, সেটা তো ডিপেন্ড করবে কাজটা কিভাবে হয়েছে। আমার কাছে তো, আমাকে তো হ্যাভ টু বি কনভিন্সড। দেখুন, একবারে মানে কিছু কতগুলি সত্য কথা, এটা তো মানে অসত্য কিছু না যে আমাদের জেলা কতগুলি, 64টি জেলা আছে, এটা তো সত্যি কথা, আমরা তো জানি।
এই রিপোর্টটা, এই জরিপটা বলছে যে এই 64টি জেলার মধ্যে তারা 34টি জেলা ইনক্লুডই করেনি, কারণ এই 34টি জেলার কোনো মানুষের কোনো ওপিনিয়ন নেওয়া হয়নি। এই জরিপই বলছে এটা, আমার কথা না। আচ্ছা, কতগুলি জেলার মানুষের ওপিনিয়ন নেওয়া হচ্ছে? 30টি জেলার ওপিনিয়ন নেওয়া হচ্ছে। এখন এই 30টি জেলার মধ্যে আমরা যেটা বলছি, একটু আগে আমি যেটা বললাম, হিস্টোরিক্যালি যদি অ্যানালিসিস করেন, আমি গত 2008 ইলেকশনের কথা বলছি না। 2008 ইলেকশনে তো এক ধরনের সিচুয়েশন হয়েছে, মানে মহাজোটের পক্ষে গণজোয়ার ছিল বা হোয়াট এভার, বিএনপি তো মানে ইফ ইউ লুক অ্যাট দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন, দ্যাটস হোয়াট ইট মিনস, যেখানে বিএনপি হচ্ছে দুর্গগুলো থাকেনি। হ্যাঁ, যেটা হচ্ছে যে না আপনার 265, যদি আপনার কি বলে 3/4 মেজরিটি উইথ দ্য হেল্প অফ ল এনফোর্সমেন্ট এজেন্সি, সেই আলোচনা আমরা পরে করি। মানে ওখানে একটা সূক্ষ্ম বা স্থূল কারচুপির মাধ্যমে, অসীম ভাই বলেছেন যে প্রতি নির্বাচনে কিছু না কিছু, ওইটা নিয়ে আমি কোনো ওপিনিয়ন করব না। আমি যেটা আচ্ছা স্থূল কারচুপি করে 265 হয়েছে তো, আচ্ছা সেটাই আপনি বলতে যাচ্ছেন। আচ্ছা, তাই এটা যদি আমি মেনে নিই, তাহলে অসীম ভাই আবার একটু আগে যেটা বললো যে কোথায় কোথায় বিএনপির আসন মানে জেতেনি, তাহলে ওইটা তো আবার কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তার মানে বিএনপির ওখানে এখনো ঘাটিয়ে আছে, বিএনপি আসলে হারেনি, হারানো হয়েছে। মানে আপনি যদি ঠিক থাকেন তাহলে অসীম ভাই আবার ঠিক থাকতেছে না, অসীম ভাই ঠিকই থাকবে, দুজনই একসাথে ঠিক হতে পারে না, মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এটা অন্য বিতর্ক, এই বিতর্কে যাবো না, যাবোই না এই বিতর্কে যে 2000 ইলেকশন কেমন হয়েছে, ভালো না খারাপ। কন্ট্রোভার্সিয়াল ইলেকশন অ্যাজ ইট ইজ, সবাই জানে, এটা সবাই জানে আসলে কি ইলেকশনটা, এভরিবডি নোজ, কন্ট্রোভার্সিয়াল না ভালো না খারাপ, এইজন্য আমি এটা যাবোই না, মানে অডিয়েন্স জানে, দেশের জনগণ জানে, এইজন্য আমি এটাতে বিতর্কেই যাব না। আচ্ছা, এখন যেটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখেন যে 30টি জেলা, যে 30টি জেলার মধ্যে আপনি হিস্টোরিক্যালি, আমি যেটা বলছি ট্রেডিশনালি, আপনি যে জেলাগুলি নিলেন, এখানে 13টা জেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, 7টা জেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের ঘাঁটি একটাও যে নেয়নি এটাও কিন্তু আমি বলছি না। 2টো জেলা আছে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। 8টা জেলা আছে যেগুলো হচ্ছে মোটামুটি ব্যাটল গ্রাউন্ড সিটস। আমি ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝবেন, যেমন ধরেন বরিশালের পটুয়াখালী, সেটাকে বলে যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। কেন? গত 4টি যে নির্বাচন হয়েছে, সেই 4টি নির্বাচনে আপনার 4টা সিট তো পটুয়াখালী, 4 এবং 4 16বার যে ইলেকশন হচ্ছে, এর মধ্যে আপনার 16টির মধ্যে আপনার বিএনপি 3বার মাত্র 3টি সিট পেয়েছে। আমি যদি 4টি সিট 4বার ইলেকশন ধরি, আওয়ামী লীগ জিতেছে 13টি। এই যে 4টা ইলেকশনের প্রেক্ষাপটে যদি আপনি যাচাই করেন পটুয়াখালী জেলার যে অবস্থান, তাহলে এটাকে আওয়ামী লীগের ঘাঁটি বলা যায় কিন্তু, ট্রেডিশনালি আমি বলছি। তারপর আপনি আসেন সিলেটের কথা আসেন, এই যে সিলেটে যে দেখেন আপনি, ওখানেও আপনার 4টি আসন আছে, কিন্তু এই 4টি আসনের মধ্যেও আপনি যদি গত 4টা ইলেকশন আপনি দেখেন, তো 16টা যদি ইলেকশন এবং 4টা সিট এবং 4বার হচ্ছে, 16টা যদি দেখেন, এর মধ্যে বিএনপি পেয়েছে 16টির মধ্যে 4টি, বাকিগুলো আওয়ামী লীগ পেয়েছে। কাজে এটাকে কিন্তু ঘাঁটি হিসেবে বলা যায়। ঘাঁটি আপনি এটা কিভাবে বলেন? একটা ইলেকশন কেন্দ্র করে না, বিগত দিনের অনেকগুলো ইলেকশনকে ধরে। এখন এই যে ইলেকশনগুলোতে প্রিডমিনেন্টলি আওয়ামী লীগের আপনার ডমিনেন্স ছিল, হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে, সেই সিটগুলি কিন্তু বাদ পড়ে যাচ্ছে, সেই জেলাগুলি কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এবং ঠিক একইভাবে প্রিডমিনেন্টলি বিএনপির ইনফ্লুয়েন্স ছিল যে জেলাগুলোতে, সেই জেলাগুলির সংখ্যা হচ্ছে 13টি। আমি যেটি বলতে যাচ্ছি সেটা কিছুই না, সেটা হচ্ছে বিএনপি জরিপে জিতে যাচ্ছে, এটা আসুক না, অসুবিধা তো নাই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে গোটা বাংলাদেশকে যদি আপনি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নেন জেনুইনলি, যেটা জিয়া ভাই বললো, সেইটা করতে গেলে আপনি যদি বায়াসড কিছু এলাকা, যেমন ধরেন আপনি মানে পুরোপুরি বিএনপির পপুলারিটি আছে এরকম জেলাগুলো নিয়ে যদি আপনি একটা জরিপ করেন, তাহলে তো 90% দেখাবে বিএনপি জিতবে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আবার অন দ্য আদার হ্যান্ড আপনি রংপুরে যদি শুধু করেন, তাহলে 90% দেখাবে হয়তো জাতীয় পার্টি জিতবে। এটা হবে কিনা? হবে তো। সেই জায়গায় আমি বলেছি যে এটাকে যদি মানে ওয়েল ডিস্ট্রিবিউটেড করা যেত, ওয়েল ডিস্ট্রিবিউটেড মানে আপনি ইকুয়াল নাম্বার অফ বিএনপি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে কথিত নিতেন, এবং ইকুয়াল নাম্বার অফ আপনি কি নিতেন ব্যাটল গ্রাউন্ড সিটগুলি, তাহলে এটা অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হতো। আমি সেই কথাটি বলছি, আমি কিন্তু একেবারে একাডেমিক্যালি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলছি না। আরেকটা জিনিস দেখেন যে 2 মাস আগে 90% লোক তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে। তাহলে এই জরিপটি যদি সত্য মেনে নিই, তাহলে খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের চাওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে। 6% কমেছে। এই কোথায় 6%? 8% কমেছে। 8% কমেছে। 2 মাসের মধ্যে 800 কমছে, খুব দ্রুত কমে যাচ্ছে আমি বলবো, যদি এটা সত্য মেনে নেন। কিন্তু এটা সত্য কিনা সেখানে আমরা কোয়েশ্চেন করছি, কিন্তু বাট যদি এটা মানতে হয় না, সে জায়গায় আমি যে বলছি যে আর হয় কি সমস্যা যেটা হয়ে দাঁড়ায় যে আপনি এই যে জরিপগুলি, মানে আমরাও তো করি আসলে জরিপ নিজেদের মতন করে, আমাদের রিসার্চের কাজে বিভিন্ন কাজে আমরা করি না, আমাদের হাতে তো রিপোর্ট আছে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু কিছু কিছু জরিপ যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনি করেন এবং জরিপের মধ্য দিয়ে
মানে এক ধরনের ধোঁকা দেওয়ার মানে একটা অবস্থা তৈরি হয়, তখন আমাদের কারো কারো হয়তো মনে হয় যে অসঙ্গতি অসংলগ্নতাগুলো আমরা তুলে ধরা দায়বদ্ধতা থেকে আমরা এটা তুলে ধরছি। আমরা কিন্তু দেখেন কোনো অযৌক্তিক এবং অসত্য তথ্য দিয়ে কিছু কথা বলছি না, একবার সুস্পষ্টভাবে জরিপই বলছে যে 64 জেলা ন্যায় হয়নি, ন্যায় হয়েছে আপনার 30টি জেলা। জিয়া ভাই যেটি বললেন, হ্যাঁ 5,000 থেকে 5 লক্ষ নেওয়ার দরকার নাই, কিন্তু আপনার স্যাম্পল সাইজ 5 লক্ষ নেওয়ার দরকার নাই, জরিপ ওই 3,000 নিলেও হবে। কিন্তু যদি একেবারে রিপ্রেজেন্টেটিভ হয়, আপনি যদি 5 লক্ষ সব নওখালী আর বগুড়া থেকে নেন, তাহলে সব 90% বিএনপি ঘরে চলে যায়, 5 লক্ষ লাভ হচ্ছে না। এই জন্য আমরা এমফাসাইজ করছি যে ওয়েল ডিস্ট্রিবিউশনটা প্রপার রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জরিপ নিয়ে ছোট্ট করে একটু বলি, আমরা খুব একাডেমিক্যালি জরিপ নিয়ে ডিবেট করছিলাম তো, কিন্তু এখানে অসীম ভাই যেহেতু পলিটিশিয়ান, জিয়া ভাই বললেন কোয়াইট ন্যাচারালি ওনার কিছু পলিটিক্যাল রেটরিক্স এবং এগুলো বলতেই হয়েছে, কারণ উনি বলছেন। দেখুন আমি কিন্তু এই কথা বলি নাই যার দুর্গ একটা আছে সারা জীবন থাকবে, এগুলো পরিবর্তনশীল। আমি তো সেই কথাই বলছি, পরিবর্তনশীল যে, তাহলে আপনার দরকারটা কি? ট্রেডিশনালি যেটা বিএনপি দুর্গ হিসেবে পরিচিত সেখানে তাকে প্রাধান্য দেয়, আপনি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সেগুলোকে ইকুয়ালি আপনি ডিস্ট্রিবিউট করে সেভাবে যান। পরিবর্তনশীল হলে আমরা সেই জরিপের রিফ্লেকশনই তো বুঝবো পরিবর্তন হচ্ছে কিনা, বিএনপি পক্ষে গেছে কিনা। কিন্তু আপনি তো সেটা করছেনই না জরিপে, আমি বুঝবো কি করে পরিবর্তন হচ্ছে? আমার কথা তো সেটা। তার ফলে আপনি যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতেন আওয়ামী লীগ বিএনপি দুর্গের যেগুলো পরিচিত, তারপরে যদি এই রেজাল্ট আসতো বুঝতাম যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে। আমি তো সেটা বুঝারই জায়গা পাচ্ছি না, জরিপটা তো অলরেডি বায়াসড জায়গা থেকে করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি আপনাকে এর আগে আমি বলছি, মানুষ কি তত্ত্বাবধায়ক সরকার চায়? চায় না। মানুষ চায় একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। মানুষ এখনো অনেকেই মনে করে, যেটা আমি স্বীকার করছি, যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়তো এটা সম্ভব। এখানে মানুষকে এডুকেট করার ব্যাপার আছে। এই তত্ত্বাবধায়ক অ্যাডহক সলিউশনের বাইরে আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের যে গণতন্ত্র উচ্চ শিখরে পৌঁছানো দরকার, এটা যদি মানুষকে আপনি প্রপারলি এডুকেট করতে পারেন এবং সেই জিনিসটা যদি জেনুইনলি আপনি করতে পারেন, বাংলাদেশে মানুষ আপনার তত্ত্বাবধায়ক সরকার চায় না কেউ বাংলাদেশে। এই অঢাক সলিউশনে মানুষ এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। আজকে আপনি আপনি আমি সেটাই ব্যাখ্যা করছি, এই যে 13 অ্যামেন্ডমেন্টে আপনি যেতে পারবেন না, সম্ভব না। এখন আপনি এই যে অ্যাডহক বেসিসে একটা লোক খুঁজে বের করেন নিরপেক্ষ, কাকে পাবেন? আপনি জুডিশিয়ারিকে আনতে পারছেন না, খুঁজেই পাবেন না। এবার যদি পান পরের ইলেকশনের আগে আবার পাবেন না, তো জিনিসটা তো থেকে গেল আবার আপনার অ্যাডহক বেসিসে। আবার নেক্সট ইলেকশনের আগে আবার আপনার একই রকম সাফোকেটিং সিচুয়েশন তৈরি হবে। তার জন্য একটা পার্মানেন্ট সলিউশনের কথা। মানুষকে প্রশ্নটা এভাবে করেন, দেখেন মানুষ আপনার উত্তরটা কিভাবে দেয়। আপনি কিভাবে প্রশ্ন করছেন তার উপরে মানুষ উত্তরটা দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আমি যেটা বলেছি, মানুষের এই অভিমত পরিবর্তনশীল, যেটা প্রমাণ এই জরিপটাই যদি আপনি মেনে নেন, 2 মাসের মধ্যে 8% যে কমেছে, যে দ্রুত, এটা 2 মাস করে গেলে এটা কমতে কমতে 50-50-তে চলে আসবে। কিন্তু আমাদের কথা হচ্ছে, যেটা করতে হবে আমাদের পলিটিশিয়ানদের রাজনীতির মধ্যে রাখতে হবে সবকিছু। এটা তো রাজনীতিবিদদের জন্য একটা ব্যর্থতার জায়গা যে আমরা ধরে কিছু মানুষকে এনে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে 3 মাসের জন্য ইলেকশন করতে, আমরা কেন পারি না? এটা বোথ দ্য সাইডসকে আমি বলছি। এটা সেই জায়গায় একটা পার্মানেন্ট সলিউশনে যাওয়ার সেই সদিচ্ছাটা থাকা দরকার আছে। আর একটা মজার কয়েকটা ব্যাপার উঠে এসছে, এটা আমি বলি। মুনিয়াপার সাথে আমি তো বলিনি, মানে আমার আসলে ওই আর্গুমেন্টে যেতেই ইচ্ছা করেনি। 2008 ইলেকশন কি হয়েছে না হচ্ছে দর্শক জানে। উনি বলেছেন এটা মানে জোর করে ইলেকশন হচ্ছে। যাই হোক, এই তর্কে যেতেই আমি চাইনি আসলে, কারণ গোটা বাংলাদেশের মানুষ জানে কি ইলেকশনটা হয়েছে। আচ্ছা, আপনি দেখেন 2001 থেকে 2006 আজকে উনি কিছু মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই যে অপারেশন কি কোনটা, একটা অপারেশন সার্চ ফ্লাইট তো হলো 71-এ। হোয়াট ওয়াজ দ্য অপারেশন, যেটা 2001-এ শুরু করা হলো? ক্লিন হার্ট। মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ সীমায় পলিটিক্যাল ক্লিনিং যতগুলি হয়েছে, গ্রেনেড হামলা থেকে শুরু করে, আপনি কিসের সাথে তুলনা করছেন? কিসের সাথে কিসের তুলনা করছেন? আপনি কুইক রেন্টালের কথা বলছেন। কুইক রেন্টাল তো করতে বাধ্য হয়েছে বিকজ বিএনপির 5 বছর বিদ্যুৎ সেক্টর কোনো কাজই হয়নি বলে। কুইকলি না গেলে বাংলাদেশ ইকোনমি মুখ থুবড়ে পড়তো। আপনি যদি গ্যাস উৎপাদন করে রেখে যেতেন তাহলে কুইক রেন্টালে যেতে হতো না। আপনি 5 বছর কিছুই করেন নাই, পুরো অ্যাবসলিউটলি খাম্বা ছাড়া কিছু বানান নাই। বাধ্য হয়ে কুইক রেন্টাল যেতে হয়েছে, গভর্নমেন্টকে বাঁচিয়েছে দেশকে। কুইক রেন্টালে গেছে, নাহলে আজকে এখানে আলোতে বসে আমরা টক শো করতে পারতাম না। খাদ্যে আপনার স্বয়ংসম্পূর্ণ করেছে গভর্নমেন্ট, দোষ করেছে। যেখানে আপনার খাদ্য ঘাটতি ছিল স্বয়ংসম্পূর্ণ এবং উদ্বৃত্ত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের 2001 থেকে 2006 মানবাধিকারের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে দেশের শাসন ক্ষমতায় বসানো হচ্ছে। তাদের আজকে বিচার হচ্ছে, বিচারে ভুল ত্রুটি হচ্ছে, দেরি হচ্ছে, এটা এক ধরনের সমালোচনা। আর যারা একবারে তাদেরকে মন্ত্রী বানালো, বিচার করার দূরের কথা, কম্পারিজনই চলে না। আপনি দেখেন জঙ্গিবাদে যে উত্থান হয়েছে 2001 থেকে 2006, আর আজকে দেখেন জঙ্গিবাদকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে।
আবার তো ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে যে ওই ভাবনা নিয়ে এই জরিপ টরিপ দেখে ভাবছে হয়তো চলেই আসলো মনে হয় বিএনপি জামাত হেফাজত, আমরা আবার লাইন ধরে দাঁড়ায় যাই। কাজে তুলনা করতে হলে বাংলাদেশে এখনো অনেক সমস্যা আছে। দেখেন মানবাধিকার জায়গাতেও আমি বলি একটু অঞ্জন দা একটু শেষ করি 1 সেকেন্ড, মানবাধিকারের জায়গায় তো আমরা এমন জায়গায় চলে যাইনি যে সবকিছু ঠিকঠাক আছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশে ঘটছে, অনেক আইন হচ্ছে যার অনেক কিছু না, আমার সমালোচনার জায়গা আছে, আমিও যে অ্যাকসেপ্ট করতে নিচ্ছি সেটা না, কিন্তু এর বাইরেও তো ঘটনা ঘটছে। কিভাবে মিথ্যাচার হচ্ছে ফেসবুকে ব্যবহার করে, কিভাবে আপনার ফটোশপকে দিয়ে মানে উস্কানি দিয়ে সেন্সিটিভিটি, মানুষের যে রিলিজিয়াস সেন্সিটিভিটিকে উস্কে দিয়ে কিভাবে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এগুলোর কোনো আইনানুগ ব্যবস্থা আপনি নেবেন না? তার জন্য আইন লাগবে না? ভুল হচ্ছে ট্রু, কিন্তু আপনি তুলনা করেন কি ছিল, কি অবস্থায় ছিল, এখন কি হচ্ছে, সেখানে তো আমাদের একটু মানে অ্যাটলিস্ট একটা অবজেক্টিভ নির্মোহ একটা দৃষ্টিভঙ্গি নিতে হবে।